আমি সুব্রকান্তি দাস, ডিরেক্টর এবং সিইও ড্রিম লাইফ অ্যাডভাইজারি। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম লাইফ। প্রথমে শুরু করার প্রথমে বলে দিই, অবশ্যই আপনারা যে সমস্ত ধরনের ভিডিও আমরা এখানে পাবলিশ করি সেগুলো আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলেটেড, আমাদের ইন্টারভিউ ভিডিও, এছাড়া ইভেন্ট রিলেটেড, ইনফরমেটিভ, কম্পারিজন স্টাডি এবং এছাড়াও আরো নতুন নতুন তথ্য, আমাদের এছাড়া মোটিভেশন সবকিছু আমাদের থাকে। এবং অবশ্যই এটা অন্যদের শেয়ার করবেন ভালো লাগলে, এবং তার সাথে লাইক এবং শেয়ার করবেন, আমাদের কমেন্টস করবেন সেকশনের থেকে যা যা আপনাদের এখানকার প্রশ্ন থাকবে। আমরা আজকে আমাদের স্পেশাল গেস্ট আছেন তন্ময় দাস, আমাদের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার কেয়ার হেলথ। আমরা আজকে একটা কেয়ার হেলথের একটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিকিউর বলে। তো ওভার টু তন্ময়, আমরা জেনে নেবো সিকিউর প্ল্যানটা সম্বন্ধে এবং এর কি কি বেনিফিটস এখানে আছে, কি কি এর টার্মস এন্ড কন্ডিশন, কোন কোন ক্ষেত্রে এই প্ল্যানটা আমরা পেতে পারি, তার লোয়ার লিমিট, আপার লিমিট এবং পুরো ডিটেইলে জেনে নেবো। তো ওভার টু ইউ তন্ময়। প্ল্যানটা আমাদের বেসিক্যালি পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যান, যেখানে আমরা অ্যাক্সিডেন্টাল যদি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়, মানে আইদার মৃত্যু বা টোটালি ডিসেবল হয়ে গেল কোনো রকম ভাবে, তো আলটিমেট তো তার এফেক্টটা তার পরিবারের ওপর এসে পড়ে। তো যেই ক্ষতিটা হয়ে গেল, আমরাও তো হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে তার চিকিৎসার খরচাটা দিতে পারবো, কিন্তু ক্ষতিটা তো পূরণ কখনোই করা যাবে না। বাট ক্ষতিকে কিছুটা আর্থিক সাপেক্ষে যদি পুরো পরিপূরক হিসেবে ধরা হয়, তো এই একমাত্র আমাদের প্ল্যান যেটা আমাদের লামসাম পেমেন্ট করে, যাকে আমরা বেনিফিট প্ল্যান বলতে পারি। তো কেয়ারে একটাই বেনিফিট প্ল্যান আছে, যেটা হলো আমাদের সিকিউর। অ্যাক্সিডেন্টাল কোনো রকম লসের জন্য আমরা লামসাম পে করে থাকি। সাম ইনশোর স্টার্ট 10 লাখ থেকে আপ টু 3 crore অব্দি আমরা নর্মালি সাম ইনশোর দিয়ে থাকি। এর ওপরে সাম ইনশোর অ্যাভেলেবেল, বাট উইথ অ্যাপ্রুভাল। কেন নিচ্ছে কি, তার ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া সমস্ত ম্যাচ করলে আপ টু আমরা 25 crore অব্দি উইথ ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আর উইথ আন্ডাররাইটিং অ্যাপ্রুভাল আমরা প্রোভাইড করতে পারি। তো রেঞ্জটা বিরাট বড়, মানে 25 crore অব্দি আমরা প্রোভাইড করতে পারবো। অ্যাকচুয়ালি পার্সোনাল অ্যাক্সিডেন্ট কথা শুনলেই বুঝতে পারি যে অ্যাক্সিডেন্টাল ডেথ বা ডিসেবিলিটি এখানে কভার করে। তো আমি একদম। এছাড়াও এর টেবিল অফ বেনিফিটস এর আর কি কি এখানে কভার করে একটু ডিটেইলে জেনে নেবো এই প্ল্যানটাতে, আদার দেন এই অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসেবিলিটি। মোটামুটি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে বুঝি অ্যাক্সিডেন্টাল ডেথ, যে তার অ্যাক্সিডেন্টের কারণে যদি তার মৃত্যু হয়ে যায়, তো সেক্ষেত্রে তার যে সাম ইনশোরটা সে অফ করেছে টোটালটাই তার নমিনি পেয়ে গেল। এরপরে আসে অ্যাক্সিডেন্টাল টোটাল ডিসেবিলিটি। টোটাল ডিসেবিলিটিতে আমরা তিনটে লিম্বকে ধরি, চোখ, হাত আর পা। এর মধ্যে তো তিনটেই অবভিয়াসলি জোড়ায় জোড়ায় আছে, দুটো হাত, দুটো চোখ, দুটো পা। যে কোনো দুটো লিম্ব যদি পার্মানেন্ট ভাবে ডিসেবল হয়ে যায়, মানে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রেও কিন্তু সে জীবদ্দশাতেই তার টোটাল সাম ইনশোর যেটা অফ করেছে সেটা পেয়ে যাবে। আর যদি সেক্ষেত্রে দুটোর জায়গায় যে কোনো একটা লিম্ব ক্ষতিগ্রস্ত হয়, মানে যেটার রিকভার করার চান্স নেই, হয় বাদ হয়ে গেছে বা টোটাল নষ্ট হয়ে গেছে, তো ইন দ্যাট সিচুয়েশন আমরা 50% অফ সাম ইনশোর তাকে দেবো অ্যাজ এ পার্শিয়াল ডিসেবিলিটি। ওকে। তো আমরা টোটাল ডিসেবিলিটি, পার্শিয়াল ডিসেবিলিটি আর অ্যাক্সিডেন্টাল ডেথ, এই তিনটে বেসিক জিনিস কভার করছি। আর যদি অ্যাক্সিডেন্টাল ক্লেম আসে, তো তার সাথে আমরা সাপোর্টিং আরো ছোট ছোট অনেকগুলো বেনিফিটস রেখেছি। এক্ষেত্রে বেনিফিট বলবো না, এক্ষেত্রে কম্পেনসেশন বলতে পারি, রাখা আছে। ওকে ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেটাতে আরেকটা আমরা দেখেছি, মানে আমাদের নর্মালি অনেক কোম্পানিরই আমাদের হেলথ ইন্স্যুরেন্সে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিতে যেটা হয় একটা লস অফ ইনকাম যে কভারেজ থাকে, তো এখানে এরকম ধরনের কি কোনো কভারেজ আমাদের আছে? হ্যাঁ, লস অফ ইনকাম এখানে বাই ডিফল্ট কভারেজ রয়েছে। সেটা আমরা উইকলি বেসিসে ম্যাক্সিমাম 100 উইকস অব্দি কভার করে থাকি। সেটা তার অ্যানুয়াল ইনকাম যেটা সে ডিক্লেয়ার করেছে অথবা যেটা সাবমিশন নিয়েছে তার উপর ক্যালকুলেশন হবে, হুইচ এভার ইজ লোয়ার সেটাই তাকে দেওয়া হবে। ম্যাক্সিমাম 5000 পার উইক, ওকে, ম্যাক্সিমাম আপ টু 100 উইকস। আপ টু 100 উইকস। এবার এটা দেওয়ার লজিক কিন্তু দুটো। এক হচ্ছে তাকে অ্যাজ পার ডক্টর সার্টিফিকেশন বেড রিডেন থাকতে হবে, মানে সে কাজে করতে, মানে কর্মক্ষম আর কি, মানে কাজ করতে পারছে না, এটা ডক্টর ডিক্লেয়ার হতে হবে। আর তার ইনকাম প্রুফ তাকে শো করতে হবে যে তার অ্যাকচুয়াল লস কত হচ্ছে, এই দুটো শো করে তাকে ক্লেম করতে হবে। ওকে ওকে। আচ্ছা, আরেকটা এই প্রসঙ্গে মনে হলো যে যেটা হচ্ছে যে
যেহেতু যেহেতু আপার সাম ইস্যুতে, মানে নর্মালি আমরা জানি 50 লাখ পর্যন্ত কিছু লাগবে না ডকুমেন্টস। তো যদি আমরা 1 কোটি বা 2 কোটি বা 3 কোটি ধরনের সাম ইস্যু নিতে যাই, তাহলে সেখানে ক্ষেত্রে এর কি কি ডকুমেন্টস লাগে নর্মালি আন্ডার রাইটিং? হায়ার সাম ইনসিওরের ক্ষেত্রে আমাদের যদি সে বিজনেসম্যান হয় তাহলে 3 ইয়ার্স আইটি ফাইল লাগবে। আর যদি সার্ভিস হয় তাহলে 1 ইয়ার আইটি ফাইল অর ফর্ম 16, যেটা কোম্পানি থেকে দিচ্ছে সেটা লেটেস্ট ফর্ম 16 হলেও হবে। আচ্ছা। আর অ্যাজ পার আমাদের আন্ডার রাইটিং আমরা তার অ্যানুয়াল ইনকামে 20 টাইমস অব্দি পিএ কভারেজ দিতে পারি নর্মালি। ওকে, 20 টাইমস অফ অ্যানুয়াল ইনকাম আমরা সে নিতে পারি। অ্যানুয়ালি যে 5 লাখ রোজগার করছে সে 1 কোটি টাকা অব্দি পিএ নিতে পারে, এর বেশির জন্য এলিজিবল। এরকম 10 লাখ যে সে 2 কোটি টাকা অব্দি নিতে পারে। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আমাদের কি এর মধ্যে ওপিডি বা হসপিটাল বেনিফিট কিছু এর মধ্যে কভার করে? হসপিটালাইজেশন বেনিফিট এর মধ্যে আলাদা করে কিছু নেই, একটা রাইডার আছে যদি নেয় তো সেক্ষেত্রে 1 লাখ টাকা অব্দি হসপিটাল বেনিফিট পাবে তার চিকিৎসার জন্য। বাট সেটা আমরা আলাদা করে সাজেস্ট করি না, কেননা যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট নিচ্ছে অবভিয়াসলি ধরে নেওয়া হয় তার একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, তো সে সেখান থেকে পাচ্ছে। বাট রাইডারটা নট ব্যাড এই কারণে, এখন হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেথ হয়নি বা টোটাল ডিসেবল হয়নি, ছোটখাটো চিকিৎসা হয়েছে, হয়তো 50,000 1 লাখের মধ্যেই চিকিৎসা হয়েছে, ব্রোকেন বা হাড় ভেঙে গেছে বা কিছু। এক্ষেত্রে হয় কি, তারা তো একটা বড় সাম ইনসিওর আছে XYZ যে কোনো কোম্পানিতে, তাতে তার বোনাস হয়তো সাপোজ 25 লাখের পলিসি আছে, হয়তো 10 লাখ বোনাস কমে গেল। ওকে। তো একটা 1 লাখ টাকা বা 60-70 হাজার টাকা খরচের জন্য যদি কারো 5 লাখ 10 লাখ বোনাস কেটে যায় বা একটা ক্লেম হয়ে গেল, সে আর সাম ইনসিওর বাড়াতে পারলো না ওখানে, তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য রাইডারটা নট ব্যাড। ওকে। তো এক্ষেত্রে 1 লাখ টাকা ম্যাক্সিমাম কভারেজ করবে ওকে, পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যানের মোটামুটি পার্সোনাল অ্যাক্সিডেন্ট। সিকিউর প্ল্যান আমরা মোটামুটি দেখে নিলাম। তো এর এর যে প্রিমিয়াম ট্যারিফ যেটা তুমি বললে 10 লাখ থেকে শুরু করে আপার এই যে অ্যাজ পার এ, আচ্ছা এটা কি কোনো এজ স্ল্যাব আছে নাকি নর্মাল সবারই যে একই প্রিমিয়াম হয়? না, এখানে কোনো এজের সাথে প্রিমিয়াম চেঞ্জ হবে না। 18 বছর থেকে 70 বছর অব্দি প্রিমিয়াম সেম। এন্ট্রি এজ 18 থেকে 70, এক্সিটের কোনো এজ নেই, লাইফ লং রিনিউ হবে। আর এখানে আরেকটা জিনিস বলবো, অনেক কোম্পানিতে আছে যে একটা সার্টেন এজের পর গিয়ে সে ইনিশিয়ালি যাই সাম ইনসিওর নিক না কেন, সাম ইনসিওরটা কমে যায়। আমাদের এখানে কমবে না, আমাদের যে সাম ইনসিওর নিয়েছে তার লাইফ লং সেই সাম ইনসিওর এসে রিনিউ করতে পারবে। ওকে। আচ্ছা, মাল্টি ইয়ার অপশন কি এখানে আছে, মানে 2 বছর 3 বছরের নেওয়ার অপশন আছে? হ্যাঁ, এট এ টাইম 3 বছর বা 2 বছর দিতে পারে। সেক্ষেত্রে ফ্ল্যাট 7.5 আর 10% ডিসকাউন্ট পাবে প্রিমিয়ামের উপর। ওকে। এখানে যেহেতু এজ স্ল্যাবের ব্যাপার নেই, তার ফলে এজের ডিফারেন্সের জন্য আলাদা করে তার কোনো সেভিংস হবে না, স্ট্রেট 7.5 আর 10% ডিসকাউন্ট পাবে। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোটামুটি এগুলোতে যা যা ছিল দেখে নিচ্ছি এখানে। তো এখানে আর পার্মানেন্ট ডিসকাউন্ট নিয়ে ডিসেবিলিটি। আরেকটা জিনিস, ডিসকাউন্টে আরেকটা জিনিস তাহলে ছোট করে বলে দিই, যেরকম যেহেতু এটা ইন্ডিভিজুয়াল বেসিসে ক্যালকুলেট করা হয়, তো ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রেও যদি 2 বা 3 জন মেম্বার একসাথে পলিসিটা নেয় তাহলে 5%, আর 2 বা 3 আর 4 5 6 জন যদি একসাথে নেয় তাহলে পরে 10% ডিসকাউন্ট হচ্ছে, মানে স্বামী স্ত্রী দুটো বাচ্চা 4 জন হয়ে গেল, সেক্ষেত্রে টোটাল প্রিমিয়ামে 10% ডিসকাউন্ট। ও। স্বামী স্ত্রী একটা সন্তান, 5% ডিসকাউন্ট। ওকে। তবে তো অবশ্যই বাচ্চাদের বয়স 18-র উপরে হতে হবে, 18-র ওপর তবেই তারা নিতে পারবে, এই প্ল্যানের আন্ডারে আসতে তাহলে। পারবে। আচ্ছা, এখানে এছাড়া মোটামুটি আমরা তাহলে দেখে নিলাম এখানে এখানে অ্যাক্সিডেন্টাল ডেথ, এখানে পার্মানেন্ট ডিসেবিলিটি, পার্সিয়াল ডিসেবিলিটি এটা কভার করছে। এছাড়া আমাদের যেটা কভার করছে সেটা হচ্ছে আমাদের লস অফ ইনকাম, এবং তার সাথে সাথে আচ্ছা এখানে ক্ষেত্রে আমাদের আর যেটা বলে হসপিটাল কভারেজ অন কন্ডিশন, যেটাতে ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত আমরা এখানে পেতে পারি যদি আমরা ওই রাইডারটা এখানে অ্যাভেল করি। তো মোটামুটি যদি রাইডারটা অ্যাড করি, না হলে হসপিটাল কভারেজ নেই। এবার এটাই মোটামুটি এর টেবিল অফ কভারেজ। ওকে। একদম। ওকে, তাহলে আর কিছু যদি তোমার তথ্য দেওয়ার থাকে নাহলে আমরা এটা ভিডিওটা ক্লোজ করবো। মোটামুটি এই প্ল্যানটা রিলেটেড যা যা ইনফরমেশন আমাদের এখানে দেওয়ার ছিল আমরা আমাদের অডিয়েন্সকে দিয়ে দিয়েছি। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা বার্ন বা এই ধরনের কেসেসকেও অ্যাক্সিডেন্টের মধ্যে ধরি, নট অনলি RTA, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেই যে অ্যাক্সিডেন্ট হবে তা না। তো এক্ষেত্রে এই ধরনের অ্যাক্সিডেন্টকেও আমরা অ্যাক্সিডেন্টের মধ্যে ধরি। হ্যাঁ, এর মধ্যে কি কি অ্যাক্সিডেন্টকে ধরা হয় বার্ন ছাড়া, বার্ন এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ছাড়া? বার্ন, জলে ডুবে যাওয়া, এগুলোকেও আমরা অ্যাক্সিডেন্টের মধ্যে আনি, যেহেতু নর্মাল অ্যাক্সিডেন্টের অ্যাজ পার ডেফিনেশন বলা হয় কোনো কিছুর সাথে ইম্প্যাক্ট হতে হবে। তো বার্ন কেস বা জলে ডুবে যাওয়া এই ধরনের কেসে কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, কোনো কিছুর সাথে ধাক্কা লাগছে না, তো অ্যাক্সিডেন্টের পরিভাষায় এগুলো অ্যাক্সিডেন্ট নয়, বাট আমরা কিন্তু এগুলোর ক্ষেত্রেও ক্লেম দিয়ে থাকি।
যেমন সেকেন্ড ডিগ্রি বার্ন থেকে আমরা যদি 30% বডি বার্ন হয় বা থার্ড ডিগ্রি অবধি চলে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লেম পে করি। এবার সব থেকে লাস্টে আমরা সব থেকে একটা ইম্পর্টেন্ট যেটা নিয়ে ডিসকাস করে নেবো, সেটা হচ্ছে এক্সক্লুশন। কোন কোন ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল হওয়ার পরেও, এই প্ল্যানটা থাকার পরেও আমরা ক্লেম পাবো না, তার কি কি জিনিস আছে একটু যদি বলতেন। এক্ষেত্রে এক্সক্লুশনটা ক্লেম না পাওয়া বলার থেকে বেটার, মানে আমার ল্যাঙ্গুয়েজে যদি বলি, যে পলিসি পাওয়ার ক্ষেত্রে এক্সক্লুশন। কেননা পলিসি যদি সে অ্যাজ পার আন্ডার রাইটিং পায়, তাহলে তার অ্যাক্সিডেন্ট হলে ক্লেমও পাবে। তো পলিসি পাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে তার জব রিলেটেড হ্যাজার্ড বা যেটাকে আমরা ফিজিক্যাল হ্যাজার্ড বলে থাকি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শরীরে কি রোগ আছে যেরকম আমাদের পলিসির ক্ষেত্রে জানতে হয়, এখানে তার মানে নেচার অফ জব, সে কিভাবে রোজগার করে সেটা জানাটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। যেরকম যদি তার কোনো অ্যাক্সিডেন্ট প্রন জব হয়ে থাকে, লাইক ফায়ার ওয়ার্কার বা মাইনিং, কনস্ট্রাকশন ওয়ার্কার, মাইনিং এ যারা কাজ করে। হ্যাঁ, এই ধরনের হাই রিস্কে যারা কাজ করে, সেই ধরনের লোক কিন্তু এই পলিসি পাবেই না। আচ্ছা, যারা পুলিশ বা মিলিটারি ফোর্স, এরাও তো পাবে না এই প্ল্যানটা? এরাও পাবেন, আচ্ছা, মানে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল মানে না। রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, মানে এদেরকে একদমই রেস্ট্রিক্টেড। দেওয়া যাবে না, কারণ তাদের হাই রিস্ক ইনভলভ। হাই রিস্ক থাকছে যেহেতু, এরা পাবেই না। আচ্ছা আচ্ছা। বা যারা যারা এই অ্যাডভেঞ্চার স্পোর্টস এ কাজ করে, যারা তার প্রফেশনালি অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার স্পোর্টস বা প্রফেশনালি যারা কোনো কোচিং করে, এই ধরনের কেসেসেও তারা পাবে না। আচ্ছা আচ্ছা, একদম। এখানে ক্ষেত্রে এক্সক্লুশনের কথা বলছিলাম, মানে যেমন আমার যেটা মোটামুটি জানি, অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে যদি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বা এরকম ধরনের যদি কোনো অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়, সেখানে ক্ষেত্রে পাবে না। কোনো রকম ক্লেম স্ট্যাবলিশ হবে না। সেলফ ইনজুরি, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা পার্সোনাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বা এরকম যদি মানে হয় সেলফ ইনজুরি বা সুইসাইডাল অ্যাটেম্প যেটাকে আমরা বলি, যেমন অ্যাজ পার সুপ্রিম কোর্ট একটা সার্টেন টাইমের পরে কেউ সুইসাইড যদি করে তাকে ডেথ মানা হবে, কিন্তু পার্সোনাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে না। এবং ইভেন কোনো যদি ক্রিমিনাল কেস বা এরকম ধরনের যদি কোনো ইনভলভমেন্ট সেখান থেকেও অ্যাক্সিডেন্ট হয়, সেটাও কিন্তু আমাদের এই পলিসিটা। না, এখানে যদি কোনো এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তো সেখানে আমরা পুলিশ রিপোর্টটাকে গুরুত্ব দেব। যদি সে নিজে সেই ক্রিমিনাল অফেন্সে যুক্ত থাকে, সেক্ষেত্রে ক্লেম পাবে না। কিন্তু হয়তো কোথাও ঝামেলা হচ্ছিল, সে অকারণে সেখানে হয়তো আহত হয়েছে বা নিহত হয়েছে, সেক্ষেত্রে ক্লেম পেয়ে যাবেন। ওকে ওকে, কিন্তু সে নিজে যদি জড়িত থাকে, মানে তার যদি সেক্ষেত্রে কোনো ক্রিমিনাল রেকর্ড ম্যাচ করে যায় বা তার কোনো ইন্টেনশন ম্যাচ করে যায় অ্যাজ পার পুলিশ রেকর্ড, সেক্ষেত্রে ক্লেম পেয়েবল না। এক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে ডিটেল ইনভেস্টিগেশন হয়, তো বুঝতে পেরেছি। সেটা হ্যাঁ, ইনভেস্টিগেশন রিপোর্টের উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছি। এবার পোস্টমর্টেম বা আদার্স রিপোর্ট বা যেটা ড্রিঙ্ক এন্ড ড্রাইভের ক্ষেত্রে, বা এখানে ক্ষেত্রে তার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে তো এফ- পোস্টমর্টম রিপোর্টেই পাওয়া যাবে অ্যালকোহল আছে কিনা, সেটা নিয়ে অসুবিধা নেই। আর এফআইআর রিপোর্টে। নট অনলি পোস্টমর্টম, সে তো বেঁচেও থাকতে পারে, তো হ্যাঁ তার হ্যাঁ ডক্টর ডিক্লারেশনটাও হ্যাঁ, সেক্ষেত্রে এমএলসিটাও অ্যাপ্লিকেবল। মানে তার ডিসচার্জে কারণ যদি ড্রিঙ্কের পোস্টমর্টম কোনো, তো সে মারা গেল। ইয়েস ইয়েস, হসপিটালে যদি তার ডক্টরের ডিক্লারেশনে কোনো তার যদি ড্রিঙ্কের কোনো হিস্ট্রি। হ্যাঁ, এমএলসি রিপোর্ট যেটা থাকবে ডক্টরের, হ্যাঁ মেডিকেল লিগাল সার্টিফিকেট, সেটাতে যদি নন অ্যালকোহলিক থাকে তো নন অ্যালকোহলিক। হ্যাঁ, আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা ক্লেমের আয়তায় আসবে না। ইভেন সে তো মেডিকেলের ইভেন আয়তায় আসবে এরকমও না। ইভেন এরকমও হতে পারে হয়তো সে অ্যালকোহলিক, বাট সে ড্রাইভ করছে না, তার ড্রাইভার ড্রাইভ করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে পেছনের সিটে বা সামনের সিটে সিট বেল্ট লাগিয়ে বসেছিল, সেক্ষেত্রে কিন্তু ক্লেম পাবে। তার বডিতে অ্যালকোহল পাওয়া গেলেও ক্লেম পেয়ে যাবেন, যেহেতু গাড়ি ড্রাইভার ড্রাইভ করছিল, ড্রাইভার ড্রিঙ্ক করেনি, ইয়েস তো সেক্ষেত্রে ক্লেম পেয়ে যাবেন। তো এইগুলো অ্যাজ পার রিপোর্ট ডিপেন্ড করবে। সেটা ডক্টর রিপোর্ট আর পুলিশ রিপোর্ট, এই দুটোকেই আমরা মানবো বা মানতে বাধ্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আমরা অনেক ডিটেলে জেনে নিলাম প্ল্যানটা সম্বন্ধে। আমরা দেখতে থাকুন এই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো। আবার আগামী আরো এরকম ইনফরমেটিভ আরো ভিডিও আমরা নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।